প্রথম বিকেলে সেদিন স্টেশনে গেছিলাম। বহুদিন মাস্টারমশাই, গাঙ্গুলি বাবু, সাহাবাবুদের সঙ্গে দেখা হয় না। একটু গল্পগুজব করা গেল। বিকেলের স্টেশন একটা বেড়াবার জায়গা। শেষ বিকেলের প্যাসেঞ্জার এসে প্ল্যাটফর্মে দাঁড়ায়। লোক ওঠে নামে, ফেরিওয়ালার গলার স্বরে সরব হয়ে ওঠে কিছুক্ষণের জন্যে নির্জন প্ল্যাটফর্ম। ফুল ফুল স্কার্ট পরে, ফুল কাপড়ের টুপি পরে মিসেস কার্নি তার স্টলের সামনে দাঁড়িয়ে ফুটফুটে পুতুলের মতো হাত নেড়ে নেড়ে অনর্গল কথা বলেন। আলুর চপ ও সিঙাড়া ভাজার গন্ধ আসে। ভাঁড়ের চায়ের সোদা গন্ধ তার সঙ্গে মিশে যায়। শৈলেনের সঙ্গে দেখা হলো। ওর আজ ডিউটি নেই। প্যান্টির ওপর একটা পাঞ্জাবি পরেছে, তারপর একটা খয়েরি র্যাপার চাপিয়েছে। স্টেশন ঘরের সামনের বেঞ্চে বসে সিগারেট খাচ্ছিল শৈলেন। আমাকে দেখে উঠে দাঁড়িয়ে বলল, আসুন আসুন দাদা, আপনাকে অনেক দিন দেখি না। আমি হেসে বললাম, দেখতে চাও না তাই দেখো না। ও বলল, দেখতে চাই বলেই হয়তো দেখতে পাই না। শৈলেন আমাকে একটু একা পেয়েই বড় বড় চোখে বলল, আমার এই সাদামাটা লাইফের এক দারুণ চ্যাপ্টারের মধ্য দিয়ে পাস করছি দাদা। এখন রাজধানী এক্সপ্রেসের মতো সময়টাকে সা করে নির্বিঘ্নে পাস করিয়ে দিতে পারলেই হয়। আপনার কি মনে হয় কোনো খারাপ লোক কি লাইফ থেকে আমার সুখের ফিস প্লেটগুলো সরিয়ে নেবে? আমি ওর কথার ধরন দেখে হেসে ফেললাম। ও বোকা বোকা মুখ করে আমার দিকে তাকালো। প্রেমে পড়লে সব লোকই বোকা হয়ে যায়, এবং সবচেয়ে মজার কথা এই যে সে যে বোকা ভাব করে তা সে নিজেও তখন বুঝতে পারে না, এবং বুঝতে পেরে যতই নিজেকে চালাক প্রতিপন্ন করতে যায় ততই সে চেষ্টার বোকামিটা বেশি করে চোখে পড়ে। আমাকে চুপ করে থাকতে দেখে প্ল্যাটফর্মের এক কোণায় টেনে নিয়ে গিয়ে হঠাৎ র্যাপারের মধ্য দিয়ে হাত চালিয়ে পাঞ্জাবির বুক পকেট থেকে একটা মেটে রং খাম বের করে ছবিটা আমাকে দেখালো শৈলেন। বিকেলে সোনার আলোয় নয়নতারাকে দেখলাম। কারোর মধ্যে খুব মিষ্টি বুদ্ধিমতী মুখ, রীতিমতো ভালো ফিগার। নয়নতারার ছবির মুখ দেখে কিন্তু আমার বিশ্বাস করতে ইচ্ছে হলো না যে সেই চিঠি ওর নিজের লেখা। কেন জানি না, কিছুতেই বিশ্বাস করতে ইচ্ছে হলো না। আমি শুধলাম, এ ছবি তোমাকে কি নয়নতারাই পাঠিয়েছে? শৈলেন বলল, আরে দাদা না, তাহলেই তো হতো। যখন এখানে ছিল তখনই ওর সম্বন্ধের জন্য ওর গুরুজনেরা ডজনখানেক এমন পাসপোর্ট সাইজের ছবি করে পাঠিয়েছিল। তখন তো আর তারা জানতো না যে এই জন্মের মতো নয়নতারার সম্বন্ধ আমার সঙ্গেই হয়ে গেছে। একেই বলে নির্বন্ধ। আরে জানেন দাদা, জীবনে এই একটি পরের দ্রব্য না বলে নিয়েছি। ছবিটা ওর কাকিমার বাড়ি থেকে হাতিয়ে এনেছি। লোকে তো বলেই, নাথিং ইজ আনফেয়ার ইন লাভ এ অ্যান্ড ওয়ার। কি বলেন? আমি বললাম, তাই তো। শৈলেন বলল, কি বলবো দাদা, এই ছবিটা বুকের কাছে থাকলে আমার শীত লাগে না। আমি শীতের রাতে খালি গায়ে এই ছবি বুকে করে তামাম লাপড়া হেসালং কঙ্কার পথে পথে ঘুরে বেড়াতে পারি। পরক্ষণে শৈলেন বলল, আপনি আমার পাগলামি দেখে হাসছেন না? আমি খুব ইমোশনাল না? একটু চুপ করে থেকে বললাম, শুধু তুমি কেন, সমস্ত মানুষই কম বেশি ইমোশনাল। তবে তোমার মতো সরল মানুষদের ইমোশন বেশি। যারা ঘা খাওয়া লোক বা যারা জবিনের আঁকাবাঁকা পথে চলতে চলতে তাদের মনটাকে অন্যরকম করে ফেলেছে, তাদের ইমোশন কম। আমরা প্রত্যেকেই বোধহয় অনেক পরদ ভঙ্গুর ভাবাবেগ নিয়ে জন্মাই, বড় হই, হয়তো সেটাই স্বাভাবিক।
তারপর এই জীবনের ছায়াময় রুক্ষ পথে চলতে চলতে বাড়তি পোশাকের মতো এক এক করে ইমোশনের এক এক পরতকে পথে ফেলে যেতে থাকি। আমার তোমাকে দেখে মনে হয় শৈলেন যে তুমি নিজে এখনও কাউকে কোনো দুঃখ দাওনি এবং অন্য কেউ তোমার সুন্দর সরল মনটাকে বিদ্ধ করেনি। এই রকম মন নিয়ে যদি চিরদিন বাঁচতে পারো তবে বুঝবে কিছু একটা করলে। এটা কি একটা কিছু করা হলো দাদা? মানুষের মন, আমার মন, আপনার মন তো নৌকোর পালের মতোই, হাওয়া লাগলেই ফুলে ওঠে দুলে ওঠে, হাওয়া না লাগলেই চুপসে যায় কুকড়ে গুট্টোয়। এতে আমার বিশেষত্ব কি? আছে বিশেষত্ব, আমি বললাম। তোমার আমার চারপাশের লোকেদের যদি তেমন করে লক্ষ্য করো তো দেখবে যে তাদের বেশিরভাগের মনই স্যানফোরাইজড। তাদের মনে কোনো সংকোচ প্রসারণ নেই। তাদের মনের পাল যেমন ছিল তেমনই থাকে। হাওয়া লাগলেও ফোলে না, দোলেও না, হাওয়া না লাগলেও চুপসোয় না, কুকড়ে গুটোয়ও না। তারা তাদের মনকে জীবনের সঙ্গে কন্ডিশনড করে নিয়েছে, এয়ার কন্ডিশনড ঘরের মতো। সেখানে শীতে গ্রীষ্মে একই তাপ। তারা কি সুখী হয় দাদা? শৈলেন বলল। তারা কি অমন করে সুখী হতে পারে? আমি হেসে ফেললাম, বললাম, সুখের তো কোনো বিশেষ চেহারা নেই শৈলেন। প্রত্যেকের সুখ আলাদা আলাদা রকম। আসলে আমাকে যদি শুধোও তো আমি বলবো সুখের নিজস্ব কোনো চেহারাই নেই। সুখ যে কোনো তরল পদার্থের মতো। যে মানুষের মনের যেমন আয়তন, যেমন পরিধি, যেমন ঘনতা, সুখ ঠিক সেই আকার ধারণ করে। কাজেই যারা ইমোশনকে জীবন থেকে বাড়তি পোশাকের মতো ফেলে দিয়েছে তারা তাদের মতো সুখী। আবার তুমিও তোমার মতো সুখী। মনে হয় জীবনে সুখ বলতে কে কী মনে করে তার ওপরই সব কিছু নির্ভর করে। সেদিক দিয়ে দেখতে গেলে আমরা সকলেই সুখী এবং সকলেই দুঃখী। আমরা দুজনে ট্রেনটার দিকে চেয়ে দাঁড়িয়েছিলাম। প্ল্যাটফর্মের সামনে শালের জঙ্গল আসন্ন সন্ধ্যার পাখিদের কলকাকলিতে ভরে গেছিল। মানুষের গলার নানা রকম সুর ছাপিয়ে সেই এক টানা কলরোল দূরের নদীর স্রোতের মতো আমাদের কানে এসে লাগছিল। আমরা দুজনেই চুপ করেছিলাম, আমি এবং শৈলেন। চুপ করে নিজেদের প্রত্যেকের বুকের ভেতরে যে পাখিরা এই শীতের সন্ধ্যাবেলায় ডাকে তাদের ক্ষীণ শীতার্ত স্বর শুনছিলাম। শেষ বিকেলের প্যাসেঞ্জার প্ল্যাটফর্ম ছেড়ে ধীরে ধীরে এক সময় চলে গেল। শৈলেন কখন যে চলে গেছিল, যাবার সময় নিশ্চয়ই বলে গেছিল, হয়তো নমস্কার জানিয়েও গিয়েছিল, আমার মনে নেই। পেছনের পথ দিয়ে যখন বাড়িতে এসে উঠলাম, ছোট গেট খুলে তখন সবে অন্ধকার হয়েছে। মুরগির ঘর কাঠ রাখার ঘরের পাশ দিয়ে আসার সময় হঠাৎ রমার গলা শুনলাম বাড়ির ভেতর থেকে। প্রথমে বিশ্বাস হলো না, তারপর বাড়ির পাশে আসতেই দেখি বাড়ির সামনে একটা ঘন বেগুনি রঙা মার্সিডিস গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়িটায় সাদা কাপড়ের সিট কভার লাগানো। বসবার ঘরের আলো জ্বলছিল। ওরা গোল হয়ে বসেছিল, রমা, সীতেশের স্ত্রী ডলি এবং আরও একজন মহিলা। আমি ঘরে ঢুকতে সীতেশ আমাকে আপ্যায়ন জানিয়ে বলল, আরে এই যে অতিথিরা কখন এসে বসে আছে আর গৃহস্বামীর পাত্তা নেই। আমরা তোমার বিনা অনুমতিতেই কফি টফি খাচ্ছি। আশা করি তাড়িয়ে দেবে না। আমরা কালই লাঞ্চের পর চলে যাব। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে রমা বলল, তোমার সঙ্গে আলাপ করিয়ে দিন, এই যে আমার বান্ধবী মাধুরী সেন, মিস্টার সেন মানে ওর স্বামী গ্যান্ডার অ্যান্ড রবসন কোম্পানিতে আছে। হি ইজ ভেরি হাই আপ দেয়ার। সীতেশের স্ত্রী ডলি প্রথমে আমার স্বাস্থ্য সম্বন্ধে শুধলো, বলল, তারপর শরীর এখন কেমন? শুনলাম এখন একেবারে সুস্থ, নর্মাল লাইফ লিড করছেন। তাই নর্মাল লাইফ যাতে পুরোপুরি নর্মাল হয় সেই জন্যই রমাকে নিয়ে এলাম সঙ্গে করে। কি খুশি তো?
বলে রমার দিকে চকিতে তাকালো। এরকম পরিবেশে আমি চিরদিনই বোকা হয়ে যাই, মুখে কথা জোগায় না, তাই আমি জবাব দিলাম না কোনো। বললাম, আপনারা বসুন, আমি বাবুর্চিকে খবর পাঠাই, দোকানেও পাঠাতে হবে একবার মালুকে। 5 মিনিট, আমি এক্ষুনি আসছি। সীতেশ বলল, বাবা, দায়ে পড়ে বেশ সংসারী হয়েছিস তো। ওদের উচ্চগ্রামের কথা বাজছিল কানে, ভাড়ার ঘর থেকে শুনতে পাচ্ছিলাম। মিসেস সেন, যার নাম মাধুরী, তিনি বললেন, তোমার স্বামীর সম্বন্ধে যে ধারণা করেছিলাম তা কিন্তু ভেঙে গেল ভাই। সীতেশ চিরদিনই সপ্রতিভ। সীতেশ কথা কেড়ে নিয়ে বলল, ভেঙে গেল মানে কি? কল্পনার তুলনায় ভালো লাগলো না খারাপ লাগলো? মাধুরী বললেন, তা বলবো কেন, মানুষটিকে যেমন ভেবেছিলাম তেমন উনি নন। আমি ফিরে এসে ওদের সঙ্গে বসলাম। রমা খুব সেজে গুজে আছে, দেখে ভালোই লাগছে। মেয়েরা সেজে না থাকলে আমার খারাপ লাগে, তবে আমার আরও ভালো মন্দ লাগা নিয়ে মাথা ঘামানো রমা বহু দিন আগে ছেড়ে দিয়েছে। তবু যেন ও আমার স্ত্রী নয়, ও যেন কোনো স্বল্প পরিচিত দূরের কোনো মহিলা, তেমনইভাবেই ও আমার সামনে বসেছিল। রমা নিরুত্তাপ গলায় কিছু বলতে হয় তাই বলল, তুমি বেশ মোটা হয়ে গেছো, আরও মোটা হলে আনকুত দেখাবে। আমি জবাব দিলাম না। সীতেশ আমার দিকে তাকিয়েছিল। আলোর মধ্যে বসে সীতেশের দিকে চেয়ে আমার মনে হলো স্যাংচুয়ারির মধ্যে যেখানে কোনো রকম শিকার করাই বারণ, সেখানে আমার সঙ্গে হঠাৎ কোনো দাতাল শুয়োরের দেখা হয়ে গেছে। আমাকে বিনা প্রতিবাদের নিরস্ত্র অবস্থায় শুয়োরের লম্ফ আস্ফালন সব সহ্য করতে হচ্ছে, অথচ কিছুই করার নেই। সীতেশ বলল, তারপর তুই এখানে কি মধু পেয়েছিস রে? প্রফেশন কি ছেড়ে দিবি? ভালো হয়ে গিয়েও তো কলকাতায় তোর যাবার নামটি নেই। রমা হঠাৎ বলল, ও তোমাকে বলা হয়নি, মিস্টার ঘোষ হাইকোর্টে এলিভেটেড হয়েছে, হাইকোর্টের জাজ হয়ে গেছেন গত সপ্তাহে। এমনভাবে রমা কথাটা বলল যেন হাইকোর্টে কি হচ্ছে না হচ্ছে সব খবর ওর নখো দর্পণে, যেন ওই গত কয়েক বছর ধরে হাইকোর্টের রেজিস্ট্রার। তারপর বলল, এখন তুমি ফিরলে তোমার প্র্যাকটিস আরও ভালো হবে, কারণ হাবুল সেন ছাড়া তোমার লেভেলে আর কোনো কম্পিটিটার রইল না তোমার। তুমি ফি বাড়াবে না? আমি জবাব দিলাম না, এসব কথার জবাব হয় না। সীতেশের স্ত্রী বলল, রমা বলছে আপনি ফিরে গেলেই ক্যালকাটা ক্লাবে একটা দারুণ পার্টি দেবে, ফিসটা না হয় সেদিন থেকেই বাড়াবেন। কত মোহর করবেন? আমার ঠাস করে একটা চল লাগাতে ইচ্ছে করলো মহিলাটির ফোলা ফোলা ফর্সা গালে, কিন্তু তবুও চুপ করেই রইলাম। সীতেশ কথা ঘুরিয়ে বলল, বাইরেটা এখন কি যে প্লেজেন্ট তা কি বলবো। মনে আছে ডলি, গতবার যখন কন্টিনেন্ট থেকে ফিরছিলাম আমি আর তুমি, তখন আজকের দিনে, গত বছরে ঠিক এই দিনে এই সময় প্যান অ্যামের ফ্লাইট ধরেছি। ওহ, হোয়াট এ ওয়ান্ডারফুল টাইম উই হ্যাড, না ডার্লিং? পরক্ষণে সীতেশ তার ডার্লিং এর অপেক্ষা না করেই আমাকে বলল, আচ্ছা এখানে সোডা পাওয়া যাবে? বোতলটা বের করি। আমি বললাম, না, সোডা পাওয়া যায় না। কি হরিবল জায়গা রে ভাই, তুই কী করে এখানে আছিস বলতো একা একা? তোর ওই কি চামা না ঝামা, তার মোড় থেকে এই বাড়ি অবধি এটা কি একটা রাস্তা? মাই ফুট। আমি বললাম, হুইস্কি জল দিয়েই খেতে হবে, জল তো রয়েছে টেবিলে। তেষ্টা কি জোর পেয়েছে? সীতেশ বাহাদুরির হাসি হেসে বলল, তা সানডাউন যখন হয়ে গেছে, একটা সানডাউনারের সময় তো হয়েই গেছে। বলেই ও উঠে গিয়ে হুইস্কির বোতল এনে জলের সঙ্গে মিশিয়ে পরপর 2টো বড় হুইস্কি খেলো, কুইক ওয়ান্স। তারপর বলল, একটু বেরিয়ে আসি, আই উইল গো ফর এ স্ট্রল। কে যাবে আমার সঙ্গে? রমা 5 বছরের আদুরে মেয়ের মতো বলল, আমি যাব। রমার দিকে তাকিয়ে মিসেস সেন বলল, আমার খুব টায়ার্ড লাগছে, আমি যাব না। ডলি বলল, আমিও যাব না। সীতেশের মুখ দেখে মনে হলো ও এই চাইছিল। সীতেশ উঠে দাঁড়িয়ে বলল, তবে আর দেরি কেন, চলো রমা, একটু হেঁটেই আসি, সারাদিন গাড়ি চালিয়ে পা ধরে গেছে,
দ্য ড্রাইভ ওয়াজ ভেরি টায়ারিং বলেই সীতেশ উঠে পড়ল। টেবিলের ওপর রাখা টর্চটা তুলে নিয়ে দরজা খুলল। রমা হ্যাঙ্গার থেকে ওর ওভারকোটটা তুলে নিয়ে হ্যান্ডব্যাগটা উঠিয়ে নিয়ে বলল, চলো। ওরা দুজন বেরিয়ে গেল। আমার জন্যে রেখে গেল একটি গোলগাল ব্যক্তিত্বহীন সুগন্ধি জড় পদার্থ এবং আর একজন আকাট বড়লোকের আড়ষ্ঠকাট স্ত্রী। ডলি আলোর নিচে বসে মুখ নিচু করে নেল পালিশের রং তুলছিল লোশন দিয়ে। ডলির চেহারাতে কোনো খুঁত ছিল না, ধবধবে গায়ের রং, নাক, চোখ, মুখ এবং যেখানে যা যতটুকু থাকার তা। এবং সেই খুঁতহীনতায় ওর চেহারার একমাত্র খুঁত ছিল বলে আমার মনে হতো। স্বামী সোহাগিনী, দোকানে চুল বাঁধা ভোজরাজের স্ত্রী, কেনা এবং সাতরাম দাসের গয়না কেনায় যাদের হোল টাইম অকুপেশন, তেমন অনেক ইনসিপিডেড মেয়ে বউ আমার দেখা ছিল। এদের ওপর আমার কোনো রাগ ছিল না, কিন্তু করুণা ছিল চিরদিন। এদের আশ্চর্য সুযোগ ও অফুরন্ত সময়, জীবনকে এরা কি অবহেলায় নষ্ট করতে পারে তা দেখে এদের ওপর আমার ঘৃণা মিশ্রিত করুণা জাগত। কোনো কথাই বলার নেই, বলা চলে না এই রকম মেয়েদের সঙ্গে। হঠাৎ মিসেস সেন বলল, আপনার লেখার আমি একজন দারুণ ভক্ত। আমি মুখ তুলে বললাম, আপনি আমার কী কী বই পড়েছেন? বাই বলে মিসেস সেন থেমে গেলেন। তারপর থেমে থেমে ভেবে 3-4টে বইয়ের নাম বললেন। আমি একটি বইয়ের নাম করে বললাম, এই বইয়ের কোনো চরিত্র আপনার সবচেয়ে ভালো লাগে? ভদ্রমহিলা চুপ করে থেকে বলেন, সত্যি কথা বলছি, আপনার সম্বন্ধে, মানে সুকুমার বোস লেখক সম্বন্ধে আমার ইন্টারেস্ট হয়েছে হালে, এবং আপনার নাম শুনেই, এবং আপনি যে আমাদের রমার হাজবেন্ড তা জেনেই, এবং আপনার সব বই কিনে ফেলেছি। কিন্তু জানেন, এত ঝামেলা যাচ্ছে যে একটাও এখনও পড়া হয়নি, ফিরে গিয়েই সব পড়ে ফেলব। আমি নির্লজ্জের মতো বললাম, মিস্টার সেন পড়েছেন? ও বলে মিসেস সেন চোখ নাচালেন, বলতে চাইলেন, আমার কি আস্পর্ধা, সাহেবী মার্কেন্টাইল ফার্মের এত বড় একজন অফিসারের কি বাংলা বই পড়ার সময় আছে? তাও সুকুমার বোসের মতো এত স্বল্প পরিচিত ও নতুন লেখকের লেখা। মিসেস সেন মুখে বললেন, পড়ে না বললে মিথ্যে কথা বলতে হয়, তবে বাংলা বই নয়, ইংরেজি বই পড়েন বুঝি? বাহ, খুব ভালো তো। হ্যাঁ, হ্যারাল্ড রবিনসন ওর খুব ফেভারিট। উনি কি বলেন জানেন? কিছু মনে করবেন না তো শুনে? বললাম, না বলুনই না। উনি বলেন, বাংলা সাহিত্যে আজকাল কিছুই লেখা হচ্ছে না, যা হচ্ছে সব ট্রাশ, মেধামারা। ওই সব পড়ে সময় নষ্ট করার সময় নেই ওর। বোঝেনি তো, অত বড় কোম্পানির এরিয়া ম্যানেজারের কত রকম ঝামেলা, বেচারি সব সময় তো কনফারেন্স করছে, ফোন করে একটু কথা বলতে পারি না। তবে হ্যাঁ, বাংলা বই বলতে কী পড়েন উনি জানেন? কি? পঞ্জিকা, গুপ্ত প্রেসের পঞ্জিকা, খুব ব্লেলিস করে পড়েন বিজ্ঞাপনগুলো। আমি অনেকক্ষণ চুপ করে বসে রইলাম। এই জেনারেশনে মেধামারা বাংলা সাহিত্যের একজন মেধামারা লেখক হবার যে কী যন্ত্রণা, তার যে নক্কারজনক অস্তিত্ব, তা এই স্বল্পখ্যাত সাহিত্যিক সুকুমার বোস হাড়ে হাড়ে জানতে পেল। আমার স্ত্রীর সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গিনী যদি মিসেস সেন হন এবং সীতেশ হয়, তাহলে আমার কিছু বলার নেই। কিন্তু রমা কখনো এমন ছিল না আগে। অলসো অবকাশ ও প্রয়োজনের অতিরিক্ত টাকা লোকের হাতে, বিশেষ করে মেয়েদের হাতে পড়লে তাদের মাথা ঠিক থাকে না। ডলি বলল, এখানে গিজার আছে বাথরুমে? আমি বললাম, গিজার নেই, ক্যানেস্তারা করে জল গরম করে দেবে। কেন, চান করবেন? হ্যাঁ, একটু চান করে ফ্রেশ হওয়া যেত। লালি বাইরের কাঠের আগুনে করে ক্যানেস্তারায় জল বসিয়ে রেখেছিল। ওকে 2 বাথরুমে জল দিতে বললাম। ওরা উঠে ফ্রেশ হতে গেলেন। মহিলারা চলে গেলে হাঁপ ছেড়ে বাঁচলাম আমি। রাতে খাওয়া দাওয়া শেষ হতে দেরি হয়েছিল। রমা আর সীতেশ বেরিয়ে ফিরছিল প্রায় 1.5 ঘন্টা বাদে। এখানে রাতে বাঘ না বেরোলেও হায়না, শিয়াল, নেকড়ে, শুয়োর ইত্যাদি মাঝে মাঝে বেরোয়।
বিশেষ করে কঙ্কার এই দিকে, যেদিকে এখনও জঙ্গল আছে। ওদের জন্য বেশ চিন্তা হচ্ছিল। দুজনেই নতুন এ জায়গাতে। তারপর ঘুটঘুটে অন্ধকার, শেষে পথ হারিয়ে না ফেলে। কিন্তু সীতেশ পথ হারায়নি, রমাও নয়। ওরা যখন ফিরল, দেখলাম রমার চুল এলোমেলো, কপালের টিপ সরে গেছে। ওরা এসে সমস্বরে বলল, বাবা যা বিপদে পড়েছিলাম, পথ ভুলে সে কোথায় গিয়ে পড়েছিলাম। আমি বললাম, স্বাভাবিক, এখানে পথ ভোলা খুবই স্বাভাবিক। রমা আমার চোখের দিকে একবার চাইল, বুঝবার চেষ্টা করলো আমি ওকে সন্দেহ করছি কি না। কিন্তু আমার চোখে হিংসা অথবা সন্দেহ কিছুই ছিল না। আমার চোখ এবং মন এখন রমার সম্বন্ধে সম্পূর্ণ উদাস। রমা সম্বন্ধে আমার একমাত্র বক্তব্য এই যে, ও যেন আর একটু আত্মসম্মান জ্ঞানের পরিচয় দেয়, নিজেকে এত সহজে এমন সস্তায় ছোট না করে। এছাড়া ওর কাছে আমার আজ যা চাইবার কিছুই নেই। ডলির মুখ দেখে মনে হলো না ও কিছু বোঝে বলে। বুঝলেও বোধহয় ডলির কিছু মনে করা সম্ভব ছিল না, কারণ পৃথিবীতে স্বামী ছাড়া নিজের বলতে যাদের আর কিছুই কেউ থাকে না, ডলি সেই ধরনের মেয়ে। স্বামী যাই করুক, তার বিরুদ্ধাচরণ করার সাহস বা শিক্ষা তার ছিল না। খাওয়া দাওয়ার পর ডলি বলল, আমরা মেয়েরা সবাই এক ঘরে শোবো। মিসেস সেন বললেন, আমার কিন্তু ভয় করবে মেয়েরা একা একা শুলে। কী রকম জায়গা বাবা, মনে হচ্ছে কোনো অন্ধকূপে এসে পৌঁছেছি। আমি বললাম, তাহলে সীতেশও ওই ঘরে থাকুক, মেয়েদের পাহারা দিক। সীতেশ বলল, আই অ্যাম এ গেম, খুব রাজি। হঠাৎ ডলি বলল, তোমরা অত্যন্ত ইনকনসিডারেট। রমা কতদিন পরে এলো, কতদিন পরে সুকুমারের সঙ্গে দেখা হলো, আর ওরা বুঝি আলাদা আলাদা শোবে। ব্যাপারটায় আমার খুব অস্বস্তি লাগছিল। সীতেশ দারুণ উৎসাহ দেখিয়ে বলল, হ্যাঁ রে, তাই তো সকলেই ভুলে মেরে দিয়েছি। আজ যে এমন হ্যাপি রিউনিয়নের দিন, তা আমরা একেবারেই খেয়াল ছিল না। শেষকালে রমা আমার ঘরে এলো, মানে আমার পাশের ঘরে। ওদিকের ঘরে ডলি আর মিসেস সেন শুলো, মধ্যের দরজা খুলে রেখে শুলো সীতেশ। সমস্ত বাড়ির বাতি নিভিয়ে দেওয়া হয়েছিল। টেবিল ল্যাম্পটা জ্বলছিল, যাতে আমার অতিথিরা ভয় না পান। আমি আমার ঘরে শোবার বন্দোবস্ত করছিলাম আমার। এমন সময় রমা চাপা গলায় বলল, ঢং করো না, ওরা জানলে কি ভাববে। এ ঘরে এসে আমার পাশের খাটে শো। আমার কথাটা শুনে হাসি পেল, কিন্তু হাসলাম না। আসলে আজ সন্ধেবেলা থেকেই আমার মনে হচ্ছিল আমরা সকলে, মানে রমা, সীতেশ এবং আমরা একটা দারুণ নাটক মঞ্চস্থ করব বলে ঠিক করে রিহার্সেল একেবারে না দিয়ে আজই সন্ধ্যায় নাটকটিকে মঞ্চস্থ করছি। ফলে অভিনয় কারোরই ভালো হচ্ছে না। প্রম্পটারও নেই কেউ যে পেছন থেকে প্রম্পট করবে। তাই আমরা সবাই ছেঁড়া ছেঁড়া সংলাপ বলছি। সবচেয়ে মজার কথা এই যে, আমরা তিনজনই অভিনেতা অভিনেত্রী এবং এই তিনজনই দর্শক। কার অভিনয় কেমন হচ্ছে সেইটুকু বুঝতে পারছি না। আমরা সকলেই একটা অসহায় অবস্থায় অবস্থান করছি। কখন কার মুখে আরও পড়ছে অজানা জায়গা থেকে তা বুঝতে পারছি না। কখন বেরিয়ে যাওয়া উচিত উইংস থেকে, কখন ঢোকা উচিত উইংসে, কিছুই আগে থাকতে ঠিক করা নেই। মনে হচ্ছে এমন আধুনিক নাটক কলকাতার মুক্তাঙ্গনে কোনো নাট্যগোষ্ঠী এর আগে মঞ্চস্থ করেননি। বাইরে ফিসফিস করে শিশির পড়ছে, ঝিঝি ডাকছে একটানা। ও ঘরে ডলি আর মাধুরী পুটুর পুটুর করে কী সব মেয়েলি গল্প করছে। সীতেশের গলা শোনা যাচ্ছে না। ও বোধহয় এখন গ্রিন রুমে মেকআপ তুলতে গেছে। হঠাৎ পেছনের নালা থেকে শিয়াল ডেকে উঠল একসঙ্গে অনেকগুলো, হুক্কা হুয়া ক্যাসে হুয়া। ও ঘর থেকে মাধুরী চেঁচিয়ে বলল, রমা ঘুমিয়ে পড়েছিস? রমা আয়নার সামনে বসে ক্রিম লাগাচ্ছিল মুখে। বলল, কেন, ভয় করছে? মাধুরী বলল, না, কি রোমান্টিক জায়গা রে, সুইট ড্রিমস। সীতেশও পাশের ঘর থেকে চেঁচিয়ে উঠল, সুইট ড্রিমস। রমা চাপা গলায় আমাকে বলল, সত্যি অবাক লাগে, তুমি কি আর চেঞ্জে আসার জায়গা পেলে না?
কোনো ভদ্রলোক এরকম জায়গায় থাকে? আমি খাটের ফ্রেমে বসেছিলাম, বললাম, আমি তো ভদ্রলোক নই। সত্যি রেসপেক্টেবল লোকেদের নিয়ে এরকম শ্যাতা জায়গায় আসতে লজ্জা করে। তুমি এলে কেন? আমি তো আসতে বলিনি। তুমি বলনি জানি, কিন্তু লোকে কি বলে? কি বলে? বলে বলে আমি রমার দিকে চেয়ে রইলাম। ভাবলাম ছুটির কথা উঠবে এক্ষুনি, এবং উঠলে প্রসঙ্গটা অত্যন্ত অপ্রিয় হবে। কিন্তু রমা ওদিকে গেল না। মনে হলো রমা ইদানিং আমাকে কিছু স্বাধীনতা মঞ্জুর করে নিজের সম্পূর্ণ স্বাধীনতা চায়। রমা হয়তো জানে না সে সুকুমার বোসকে ও আগে জানতো। সে সুকুমার বোস মরে গেছে, ও নিজের হাতে তাকে একদিন মেরে ফেলেছে। সে আর কখনো বেঁচে উঠবে না। রমা বলল, লোকে কি বলে? স্বামী এই জঙ্গলে একা পড়ে আছে আর স্ত্রী আরামে দিন কাটাচ্ছে শহরে। স্বামীর প্রতি স্ত্রীর কোনো কর্তব্য নেই। লোকে এসব বলে নাকি? আমি বললাম, লোকের কথা শোনো কেন? তুমি তো লোকের কথা নিয়ে কখনো মাথা ঘামাওনি, আর ঘামানো উচিত নয়। আমি তো ঘামাই না। রমা ক্রিম মাখা থামিয়ে আমার দিকে মুখ ফিরিয়ে তাকালো, বলল, এখন শরীর একেবারে ভালো, পুরোপুরি সুস্থ? হ্যাঁ। আমি বললাম, তুমি কি কাজকর্ম একেবারে ছেড়ে দেবে? মাঝে মাঝে সেরকম ইচ্ছে হয়, কিন্তু উপায় নেই। উপায় নেই কেন? আমার জন্যই? আমি তোমার কিসের তোয়াক্কা করি? তুমি কি মনে করো আমি তোমার মুখাপেক্ষী? ইচ্ছে করলে তোমার দুগুণ রোজগার করতে পারি আমি। আমার সে কোয়ালিফিকেশান আছে। করি না তাই সেটা অন্য কথা। আমি জবাব দিলাম না। রমা বলল, কি জবাব দিচ্ছ না যে? আমি বললাম, তোমার জন্য বা অন্য কারোর জন্য নয়। আমি আমার কাজকে ভালোবাসি সেজন্যে। ফিরে একসময় যাবই, তবে ছেদ যখন পড়েছে তখন আরও 1-1.5 মাস কাটিয়ে তারপরেই যাব। গিয়ে শুধু কাজই করব, মাথা তুলে আর কোনো দিকে চাইবও না। রমা বলল, তাই তো উচিত। তুমি নিশ্চয়ই আমাকে লেট ডাউন করবে না। কিসের লেট ডাউনের কথা বলছো তুমি? মানে একজন সাকসেসফুল ব্যারিস্টারের স্ত্রী হিসেবে আমাকে সকলে জানে। তোমার পরিচয়ই আমার পরিচয়। যদিও আমার নিজেরও একটা পরিচয় আছে, তবুও আশা করি তুমি হাইকোর্টে যাওয়া ছেড়ে দিয়ে আমার মাথা হেট করাবে না সকলের কাছে। আমি কাজ ছাড়লে তোমার মাথা হেট হবে কেন? কারণ সমাজে মিসেস বোস বলে আমার একটা পরিচয় আছে। এই তো সেদিনও মিস্টার গুহ পার্টিতে মিসেস গুহ আমার পরিচয় করিয়ে দিলেন। হিয়ার ইজ মিসেস সুকুমার বোস। তোমাদের হাইকোর্ট পাড়ার যত ঘাঘু লোক সব ড্যাব ড্যাব করে চেয়ে রইল। সে তুমি সুন্দরী বলে? না, সেটাই সব নয়। আমি তোমার স্ত্রী বলো। তাই বুঝি? হবে হয়তো বা। আমি বললাম। তারপর বললাম, দেখো রমা, আমি তোমাকে ঠিক বুঝতে পারি না। আমার প্রতি তোমার কোনো ফিলিংস নেই, তা যেমন তুমিও জানো আমিও জানি। তবুও তুমি আমার স্ত্রী বলে সর্বসমক্ষে পরিচিত হয়ে আনন্দিত হও কেন? আমরা কি দুজনে এই সম্পর্কের প্রতি কখনো সিনসিয়ার হতে পারি না? আর তা যদি নাই পারি? রমা কথার মধ্যে বাধা দিয়ে বলল, তুমি কি কোনো নতুন পাঠশালায় ভর্তি হয়েছো নাকি? আজকাল অনেক কথা বলতে শিখেছো দেখছি। তারপর বলল, জিজ্ঞেস করছো তাই বলছি। তোমার স্ত্রী বলে পরিচয় হয়ে যে আনন্দিত হই, সেটা সামাজিক কারণে। তোমার সঙ্গে আমার ঘরের মধ্যে যে রিলেশনই থাকুক না কেন, সমাজের লোক তা জানবে কেন? তাদের তো জানতে দেবই বা কেন? এসব কথা তুমি বুঝবে না। পরক্ষণে রমা বলল, আমার কিছু টাকা লাগবে। টাকা তো আমার এখানে নেই। জানো তো, পোস্ট অফিস থেকে প্রতি মাসে টাকা তুলি এখান থেকে। তা আমি জানি, চেক দাও। ড্রয়ার খুলে আমি একটা চেক সই করে দিলাম। বললাম, ফিগার বসিয়ে নিও। তারপর বললাম, টাকা দিয়ে কি করবে? তোমার সংসারের টাকা মনোজ প্রতি মাসে পৌঁছে দেয় না? তা দেয়। এটা সংসারের জন্য নয়, এটা আমার পার্সোনাল ব্যাপার। একজনকে আমি একটা জিনিস দেব। ঠিক আছে। আমি বললাম, কী জন্য দরকার আমাকে বলার দরকার নেই। থ্যাংক ইউ বলে খুব খুশি খুশি মনে রমা আমার দিকে তাকালো। তারপরে এসে আমি যে খাটের ফ্রেমে বসেছিলাম তার পাশের খাটে শুয়ে পড়ল। বলল, লাইটটা তুমি নিভিয়ে দিও। আমি কিছু বলার আগে রমা ফিসফিস করে বলল, তোমার কাছে তো ওসব কিছু নেই।
আমি আসার সময় নিয়ে এসেছি, আমার হ্যান্ডব্যাগে আছে। তারপরেই হঠাৎ বিনা ভূমিকায় বলল, তাড়াতাড়ি করো, আমার ঘুম পাচ্ছে খুব। আমি যেমন বসেছিলাম বসেই রইলাম, কোনো কথা বললাম না। রমা ভুরু কুঁচকে বলল, কি ইচ্ছে কি? আমার এসব ভালো লাগে না। আমার বলা কর্তব্য, তাই বললাম। আমি কিন্তু এক্ষুনি ঘুমোবো। আমি উঠে দাঁড়ালাম, বললাম, না থ্যাংক ইউ। বলতে ইচ্ছে হলো, ইটস ভেরি কাইন্ড অফ ইউ, কিন্তু বললাম না। ও ঘর থেকে আসবার আগে আলো নিভিয়ে রমার গায়ে কম্বলটা ভালো করে টেনে গলার কাছে গুজে দিয়ে আমার ঘরে এলাম। শোবার আগে বললাম, কাল সকালে কী খাবে বলো? ব্রেকফাস্ট। হাসান খুব ভালো লিভার কারি বানায় ব্রেকফাস্টের জন্য। আমার যা ভালো লাগে তা তো আবার তোমার ভালো লাগে না, তাই তোমার পছন্দ মতো মেনু বলে দিও, যা তোমার ভালো লাগে। এখানে সবই পাওয়া যায়। ঠিক আছে, কালকে ওসব কথা হবে। আমার ঠান্ডা লেগে গেছে, বাইরে বেশ ঠান্ডা। তারপর বলল, ঘুমোলাম বুঝলে। আমি বললাম, রুন কেমন আছে? ওকে নিয়ে এলে না কেন? আহা, কী যে বলো, ওর স্কুল নেই? তাছাড়া ছোটরা এরকম বড়দের সঙ্গে ট্যাং ট্যাং করে সব জায়গায় যায় নাকি? ছোটরা সঙ্গে থাকলে অ্যাডাল্টরাও এনজয় করতে পারে না, ছোটদেরও খারাপ লাগে। তা বলে বাচ্চারা মা কি বাবার সঙ্গে কোথাও যাবে না? যাবে না কেন? এরকম ট্রিপে নিয়ে আসা যায় না। আমি বললাম, রুনকে অনেক দিন দেখি না। আমিও দেখি না। কেন? তুমি দেখো না কেন? শুধলাম আমি। সময় কোথায়? একটা না একটা ঝামেলা লেগেই আছে। আজ পার্টি, কাল সেমিনার, তারপর দিন ফ্লাওয়ার শো ইত্যাদি ইত্যাদি। আমি একটা ইকেবানার স্কুল খুলবো ভাবছি, কিংবা মেয়েদের চুল বাঁধার দোকান। আমার টাকার দরকার। বিলেত থেকে ডাক্তারি পড়ে এসে চুল বাঁধার দোকান? আসতে বললাম আমি। তাতে কি, অনেক টাকা আছে এই ব্যবসায়। সেদিন আমার এক সিদ্ধি বান্ধবী বলছিল কি জানো, বলছিল, লুক মানি ইজ মাই ফার্স্ট হাজব্যান্ড। টাকাই হচ্ছে সব। স্বামী বল, পুত্র বল, টাকার কাছে কেউ কিচ্ছু না। আমি চুপ করে রইলাম। রমা বলল, ঘুম পেয়েছে, তুমিও ঘুমো। রমা আবার বলল, বুঝেছি, ঘুমোলাম। কাল ভোরে 9টার আগে আমাকে তুলবে না কিন্তু। বললাম, আচ্ছা। নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প পাঠ। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন, শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে। আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল।